হ্যালো স্টুডেন্ট, রঞ্জিত অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা আজকে শুরু করব ক্লাস 10 এর ইতিহাসের সাজেশন। ইতিহাসের সাজেশন বলতে 4 মার্কের কোশ্চেন আমরা একটু লিখে নিলাম। 4 মার্কের কোশ্চেন এগুলো হচ্ছে 6টা কোশ্চেন লিখতে হবে, তো 24 নম্বর থাকবে। তো আমরা একটু কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে প্রথম কোশ্চেনটা যেগুলো খুব ইম্পর্টেন্ট, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান। তো আমরা একটু কোশ্চেনটা লিখলাম, পাশ্চাত্য শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা। তাহলে পাশ্চাত্য শিক্ষায় রামমোহন, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 2027 সালের জন্য। তো রামমোহন, রামমোহনের ভূমিকা, এই কোশ্চেনটা তোমরা একটু স্টার দিয়ে রাখবে। তো এক্ষেত্রে আমরা দেখব পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায় কিভাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাহলে তিনি কি করেছিলেন, পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে তার দুটো গুরুত্বপূর্ণ অবদান ছিল, একটা হচ্ছে সমাজ সংস্কার, একটা শিক্ষা সংস্কার। তো শিক্ষা সংস্কারের কথা যদি আমরা লিখি, তাহলে তিনি কি করেছিলেন, বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য। এছাড়া তিনি কি করেছিলেন, তিনি অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেছিলেন। তার পাশাপাশি তিনি কি করেছিলেন, ডেভিড হেয়ারের সঙ্গে তিনি হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও দেখা যাবে তিনি 1823 সালে লর্ড আর্মহার্স্টকে তিনি একটা চিঠি লিখেছিলেন, যাতে এদেশে ইংরেজি শিক্ষার মাধ্যমে যাতে সরকারি টাকা ব্যয়িত করা যায়। এরপরে তিনি 1830 সালে আলেকজান্ডার ডাফকে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাহলে এইভাবে তোমরা দুটো ভাগে সুন্দরভাবে এই কোশ্চেনের অ্যান্সারটা দেবে। তো দেওয়ার পর তারপরে এই জন্য আমরা রামমোহন রায়কে কিন্তু শিক্ষা ক্ষেত্রে ভারত পথিক বা ভারতের এয়ার মার্স এই সমস্ত শব্দ দিয়ে কিন্তু তাকে ভূষিত করে থাকি। তাহলে এর পরের কোশ্চেনটা আমরা একটু লিখবো 2 নম্বরে, একা আন্দোলন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে একা আন্দোলনের প্রথমে একটা ভূমিকা টাইপের দিয়ে দিতে হবে। তো একা আন্দোলনের যদি দুটো পার্টে আমরা এটা লিখি অ্যান্সারটা, তাহলে একা হচ্ছে কোথায় হয়েছিল, এটা আমরা দেখবো উত্তরপ্রদেশে হয়েছিল। তাহলে উত্তরপ্রদেশে দু ধরনের আন্দোলন হয়েছিল, আমরা একটু লিখে নিই। উত্তরপ্রদেশে তাহলে একটা হচ্ছে কংগ্রেসের নেতৃত্বে, আর একটা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ। তাহলে ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে কার কার অবদান আছে, যেমন মাদারি পাসি, তিনি বিভিন্ন জায়গায় এই উত্তরপ্রদেশে কিন্তু কৃষকদের নিয়ে একটা ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। তার পাশাপাশি আমরা দেখবো হচ্ছে একা আন্দোলন উত্তরপ্রদেশে কিন্তু হয়েছিল। তো এইটা হচ্ছে উত্তরপ্রদেশের। আমরা দেখবো উত্তরাঞ্চলে কিন্তু একা আন্দোলনটা হয়েছিল। তো এই একা আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন হচ্ছে মাদারি পাসি। আর একা শব্দের অর্থ হচ্ছে একতা। তো এই একতা ভাবে এই আন্দোলন কিন্তু গড়ে উঠেছিল। লাস্টে কিন্তু কংগ্রেস কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। তারপরে পরবর্তীতে যখন এই আন্দোলন একটা জঙ্গি রূপ ধরেছিল কৃষকদের হাত ধরেই, তখন কংগ্রেস বা খিলাফত কমিটি এই আন্দোলন থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু কৃষকরা এই আন্দোলনের বিরুদ্ধে লড়াই করেছিল। এছাড়াও আর একটা আন্দোলন আমরা দেখবো বাবা রামচন্দ্রের নেতৃত্বে। তাহলে এই দুটো আন্দোলন কিন্তু একটু গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে নেবে। বাবা রামচন্দ্র আর একা, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসির নেতৃত্বে একা আন্দোলনটা হয়েছিল। তো আমরা একটু লিখে নিলাম মাদারি পাসি। তো এর পরের কোশ্চেনটা আমরা দেখবো হচ্ছে ব্রাহ্ম আন্দোলন। ব্রাহ্ম আন্দোলনটাও এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্রাহ্ম আন্দোলনে তাহলে ব্রাহ্ম আন্দোলন প্রথমে কিন্তু একটা ধর্মীয় আন্দোলন রূপে পরিণত হলেও কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে রাজা রামমোহন রায় এই আন্দোলন শুরু করেছিলেন, পরবর্তীকালে দেবেন্দ্রনাথ, ও তার পরবর্তীকালে আমরা দেখব কেশবচন্দ্র সেনের নেতৃত্বে একটা কিন্তু একটা সমাজ সংস্কার আন্দোলনের রূপ পরিণত হয়েছে। এই আন্দোলনের প্রধান লক্ষ্যগুলো কি ছিল, অসবর্ণ বিবাহ ছিল, বিধবা বিবাহ ছিল, তারপরে বহু বিবাহের পক্ষে মতামত দান করেছিল। তার ফলে সরকার বাধ্য হয়ে 1872 সালে একটা আইন পাশ করেছিল এই ব্রাহ্ম আন্দোলনের ফলে। 3 আইন, 1872 সালে ব্রাহ্ম আন্দোলনের ফলে সরকার কিন্তু 3 আইন পাশ করেছিল। এই 3 আইনে বিধবা বিবাহ, 3 আইন, হ্যাঁ, 3 আইনে বাল্য বিবাহ, বহু বিবাহ এগুলো কিন্তু রোধ করা হয়েছিল এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আর ব্রাহ্ম আন্দোলনে কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গেছিল ব্রাহ্ম সমাজটা, আমরা জানি। এটা একটা হচ্ছে 1866 সালে, আর একটা হচ্ছে 1872 সালে। 1866 সালে, একটা 1872 সালে। এটা একটু লিখতে হবে, লিখে লাস্টে গুরুত্বটা লিখতে হবে ব্রাহ্ম আন্দোলনে। তারপর 4 নম্বর আমরা লিখবো হচ্ছে কাশ্মীর সমস্যা। কাশ্মীর সমস্যা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এই বছরের জন্য। তো আমরা একটু লিখে নিলাম কাশ্মীর সমস্যা।
কাশ্মীর সমস্যা আসলে এই সমস্যাটা সৃষ্টি হয়েছিল স্বাধীনোত্তর ভারতে। তাহলে স্বাধীনোত্তর ভারতে যে তিনটে রাজ্য নিয়ে গুরুত্বপূর্ণ সমস্যার সৃষ্টি হয়েছিল তার মধ্যে কাশ্মীর একটা। তো কাশ্মীরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা ছিল ভৌগোলিক অবস্থান, আর পাশাপাশি পাকিস্তানের যে উৎসাহ, হানাদার বাহিনীর যে আক্রমণ, তার ফলে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছিল। তো এই সমস্যাটার কারণটা আমরা দুই ভাগে ভাগ করে এটা কিন্তু অ্যান্সারটা লিখতে হবে, একটা কারণ আর একটা হচ্ছে এর কাশ্মীর সমস্যা কিভাবে সৃষ্টি হয়েছিল, কিভাবে সমাধানটা হয়েছিল, আর আহ, কিভাবে এর সমাধানের চেষ্টা, কিভাবে লাস্টের পরিণতি কি হয়েছিল। তো আমরা একটু এইভাবে লিখবো, লিখে দুটো পয়েন্টে সুন্দর করে ভাগ করে কাশ্মীর সমস্যাটা লিখবো। তাহলে কাশ্মীরে কিন্তু বেশিরভাগ প্রজাগণ ছিল কিন্তু মুসলিম, কিন্তু রাজা ছিলেন হরি সিং। সেই সময় কি হয়েছিল, স্বাধীনোত্তর ভারতে কাশ্মীরে পাক হানাদার বাহিনী কিন্তু আহ, এই কাশ্মীরের উপর হামলা চালিয়েছিল এবং তারা শ্রীনগর সীমান্তের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর ফলে রাজা হরি সিং তিনি ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেছিলেন। তো স্বাক্ষর করার পর ভারত কিন্তু কাশ্মীরে সৈন্য পাঠিয়েছিল। তার পরবর্তীতে দেখা যাচ্ছে কিন্তু পাকিস্তানে এই সময় কি হয়েছিল, এই কাশ্মীর সমস্যাটা পাকিস্তান যেটুকু দখল করে রেখেছিল, এর ফলে ভারত এবং কাশ্মীর, ভারত এবং পাকিস্তান তারা এতে সব জাতিপুঞ্জে এরা সমস্যাটাকে নিয়ে গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্যাটার কিন্তু কোন একটা সুষ্ঠু পরিণতি কিন্তু লাভ করতে পারেনি। কারণ কি দেখা যাচ্ছে, উম পাকিস্তান কিন্তু তার নিজের জায়গা থেকে, যে দখলকৃত জায়গা থেকে কিন্তু সেই জায়গাটাকে কিন্তু ত্যাগ করেনি। কিন্তু এই সময় কিন্তু একটা, বা এখানে কিন্তু ভারতের পক্ষে গণভোট করা সম্ভব হয়নি। কারণ দেখা যাচ্ছে পাকিস্তানে কিন্তু তারা এই জায়গাটাকে তারা দখল করে রেখেছিল। সেই জন্য আমরা দেখব দুটো কাশ্মীরটাকে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, একটা হচ্ছে ভারতের ইয়েতে আছে কিন্তু একটা কাশ্মীর পাকিস্তানের অধীনে এখনো কিন্তু টিকে আছে। তো আমরা এই কাশ্মীর সমস্যাটা কিন্তু সমাধান আজকে এতদিন ধরেও কিন্তু ভারতবর্ষে এই সমস্যাটা চলছে। তো পরবর্তীতে আমরা একটা পরের কোশ্চেনটা আমরা একটু আলোচনা করি। পরের কোশ্চেনটা আমরা যদি বলি বিবেকানন্দের, বিবেকানন্দের বিবেকানন্দের বেদান্তবাদ বা বিবেকানন্দের ধর্ম বা বেদান্তবাদ, নব বেদান্তবাদ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারকার জন্য। তো বিবেকানন্দ যে ধর্মটা প্রচার করেছিলেন তিনি কিন্তু হচ্ছে জনমানুষের মঙ্গলের জন্য তার গুরুদেব সৃষ্ট ধর্ম হচ্ছে নব্য বেদান্তবাদ। সেই সময় ইংরেজদের সাম্রাজ্যবাদী অভিমুখ থেকে মানুষের বাঁচাতে তিনি কিন্তু একটা নতুন ধর্মমত প্রবর্তন করেছেন। নতুন ধর্মমতে তিনি এটা কিন্তু একটা পথপ্রদর্শক বলা চলে। তিনি কি করেছিলেন, এই ধর্মমতকে প্রসার করার জন্য তিনি বিশ্ব ধর্ম সম্মেলনে আমেরিকার শিকাগোতে যোগ দিয়েছিলেন। তার পরবর্তীতে তিনি বিদেশ থেকে ভারতে ফিরে এসে তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে বিবেকানন্দের বেদান্তবাদটা আমরা সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে লিখবো। এরপরে আমরা 6 নম্বর কোশ্চেনটা লিখবো। 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন এটাও খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওয়াহাবি আন্দোলনের যদি প্রকৃতিটা দেয়, তো প্রকৃতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে বারাসাত বিদ্রোহের প্রকৃতি, ওয়াহাবি আন্দোলনের বারাসাত বিদ্রোহের প্রকৃতি। তো আমরা একটু লিখে নিলাম বারাসাত বিদ্রোহের প্রকৃতি, বারাসাত বিদ্রোহের প্রকৃতি। তো এই বারাসাত বিদ্রোহের ক্ষেত্রে দেখবো ওয়াহাবি আন্দোলনের দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে যেটা বাংলার ক্ষেত্রে হয়েছিল, বাংলার এই আন্দোলনটা, ওয়াহাবি আন্দোলনটা পরিচালিত হয়েছিল কার নেতৃত্বে, মীর নিসার আলী, যিনি তিতুমির নামে পরিচিত ছিলেন। তিনি কি করেছিলেন, তিনি